अरुणाचल में और कम है। अच्छा, इधर इधर लेफ्ट में जाएंगे तो तवांग। अच्छा, सीधा जाएंगे तो तेजपुर। तेजपुर। अच्छा, ये बाईपास है, ये हाँ, वाला बाईपास है। हाँ, ओके। पहले रास्ता ये था। काहीबाड़ी विलेज उदालगुड़ी। ट्रेन के सामने से निकलेंगे अभी। ये वो ट्रेन हाँ। है ना आपका, क्या? वो जो ट्रेन है ना आपका डीजे था, रिलायंस ट्रेंड। हाँ, उदालगुड़ी तो डिस्ट्रिक्ट है ना असम का। फार्मिंग किधर क्या क्या होता है यहाँ पे? राइस और टी, ये दो ही है। अच्छा, गोदम डेयरी फार्म। ओके, कौन सा है? ये वाला ना, इसुजू। रिटर्न जाएगा। वो तेल भी डालेगा, हाँ, गाड़ी का होने से तेल भी डाल सकता है। अच्छा नजदीक है, कोई छोटा भी है, तेल भी अच्छा, तो चले जाएंगे, एक बार घूम के भी आएंगे। मतलब SSB होगा, परमिशन लेना होगा क्या? झमेला नहीं है। উদালগুড়ি का एक উদালগুড়ি দুর্গা মণ্ডপ, দুর্গা পুজো হচ্ছে এখানে। এই সেই গেস্ট হাউস, বিজে গেস্ট হাউস অ্যান্ড হল, যেখানে ছিলাম। যথেষ্ট হেল্পফুল। উনি আমাকে, যে ছেলেটা ছিল ওনার, সে আমাকে এই এলাকা ঘোরালো, পুরোটা টাউনটা। বেশ ভালোই লাগলো। তো এখন এসছি উদালগুড়িতে এক কার ওয়াশিং সেন্টারে। এই লোকাল যে ভাইটি আছে আসাম থেকে, সেই আমাকে এখানে গাইড করে নিয়ে আসলো বাইকে করে। তখন দেখালো এখানে অনেক কটা গাড়ি ওয়াশিং সেন্টার আছে। তো এই ওয়াশিং সেন্টারটা পেলাম, দিতে কার ওয়াশ এখানেই করিয়ে দিচ্ছি। এরপর আমি বমডিলার উদ্দেশ্যে রওনা হব। ঘড়িতে বাজে 10টা। আশা করি আর 15-20 মিনিটে হয়ে যাবে। তো উদালগুড়ি থেকে আমি এখন বেরোচ্ছি, 11টা বেজে গেছে। 5 ঘন্টা দেখাচ্ছে বমডিলা। আমি বমডিলা ক্রস করে সাংটি ভ্যালির সাইডে যাব। সাংটি ভ্যালি ইজ এ বিউটিফুল প্লেস। So many, wow, I'm way too much excited. So many beautiful places, so many viewpoints are awaiting for me. Jai Bajrangbali, Jai Sri Ram, Om Namah Shivaya. Udalguri is a nice, people are very nice, helpful. একজন তো আমাকে লোকাল যে হোটেলে ছেলেটি ছিল, সে আমাকে পুরো উদালগুড়ি টাউনটাই ঘোরালো বাইকে করে নিয়ে। ইভেন এক্সট্রা জলও আমি মিনারেল ওয়াটার বটলে নিয়েছিলাম 2 বোতল। তার প্রাইসও বলছিল না, দিতে হবে না। জাস্ট আছে অ্যামেজিং একটা জায়গায় দুর্গা মণ্ডপ, দুর্গা পুজো হচ্ছে উদালগুড়িতেই। সুন্দর সব ট্র্যাডিশনাল পোশাক পরে এসছে সবাই। আচ্ছা, তো এখন উদালগুড়ি থেকে যাচ্ছি ভৈরবকুণ্ডর দিকে। উদালগুড়ি থেকে ভৈরবকুণ্ড পুরো 15 কিলোমিটার, 30 মিনিট দেখাচ্ছে সময়। বেজে গেল 11:30, কারণ এখানে এক জায়গায় আখের রস বিক্রি হচ্ছিল, সুগার কেন জুস, সেটা খাওয়ার জন্য দাঁড়ালাম। তো এই হচ্ছে ভৈরবকুণ্ড মার্কেট। এখানে মনে হয় চেকপোস্ট আছে সামনে। দুর্গা পুজো হচ্ছে একটা ভৈরবকুণ্ড। ভৈরবকুণ্ড ক্রস করলাম, এরপর আমি শেরগাঁও চলে যাব। শেরগাঁও হয়ে বমডিলার দিকে যাব। তো এই রাস্তাটা সোজা গেলে পরে হচ্ছে তাওয়াংয়ের দিকে যাবে, মানে শেরগাঁও, অরুণাচল প্রদেশ। আর বাদিকে গেলে ভুটান। ভুটান এখান থেকে 500 মিটার। একবার আমি ভুটান থেকে একটু ঘুরে আসি, দেখি অ্যালাউ করে কিনা যেতে। লেটস ট্রাই। In 600 meters, turn left. এই তো, থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া। দেখি জিজ্ঞেস করে একবার যেতে দেবে কিনা। भूटान में जा सकते हैं क्या? हाँ हाँ, एंट्री करके जा सकते हैं। एंट्री करवाना पड़ेगा? हाँ, एंट्री करना कहाँ पे जाना पड़ेगा? हाँ हाँ हाँ, कहाँ पे जाना पड़ेगा? हाँ, गाड़ी इधर रुक के वो जो एंट्री गेट है ना, अच्छा, उधर अच्छा। एंट्री करके आपका आधार कार्ड वगैरह ओके लगेगा। ओके ओके, एंट्री करके आप गाड़ी लेके जा सकते हैं। ठीक है, थैंक यू। सो দিস উইল বি মাই ফার্স্ট টাইম এন্ট্রি ইনটু ভুটান। ভুটানের কিছুটা কতটা ভিতরে যেতে পারি, মানে বেশি ভিতরে যাব না, কারণ আমাকে এদিকে আবার অরুণাচল প্রদেশের দিকে যেতে হবে আজকে এনিহাও আমাকে
বমডিলা পৌঁছতে হবে। দেখা যাক কতটা ভিতরে যাওয়া যায়। টু 83 সিএল নাম্বার। আচ্ছা, এখানে আরেকটা এন্ট্রি পয়েন্ট আছে। ওটা ইন্ডিয়ান চেকপোস্ট, এটা ভুটানিজ চেকপোস্ট। এই যে ভুটানিজ গেট। বাপ, এত বড় লাইন কেন এখানে? কিন্তু কি স্টের জন্য বা ট্রিপ टूरिस्ट परमिट। एंट्री हो गई ना? हाँ ओके, जा सकते हैं ना? एंट्री हो गया? एंट्री हो गया 283। इधर नहीं हुआ? नहीं, इधर करना पड़ेगा। इधर भी करना पड़ेगा? पूरा बैक। এখানে হচ্ছে অরুণাচল প্রদেশের এন্ট্রি। এখানে আইএলপি মনে হয় শো করতে হবে, পারমিট। তারপর মনে হয় যদি দেবে। ঠিক আছে, একবার সামনে গিয়ে কথা বলে আসি। তো 1:30টার সময় লাঞ্চ করে নিলাম, চিকেন রাইস আর একটু যেখানে চেক পয়েন্ট পোস্ট ছিল ভৈরবকুণ্ড চেকপোস্ট, ভৈরবকুণ্ড সরি অরুণাচল প্রদেশের এন্ট্রি চেকপোস্ট যেখানে ছিল ভৈরবকুণ্ডর পরে, অনেকটাই পরে। তো লাঞ্চ করার পর এখন প্রায় 2:10 এখন রওনা হয়েছি। উপরে উঠছি, আপ ক্লাইম্ব হচ্ছে কন্টিনিউয়াস। চুপটা আমাকে লক্ষ্য রাখতে হবে কত চুপ সেট করিনি। এখন যাচ্ছি শেরগাঁওয়ের দিকে। যত স্টিপ হবে রাস্তা তত বেশি মজা অ্যান্ড তত বেশি অ্যাডভেঞ্চার। তো এখন সমুদ্রতল থেকে 831 মিটার উঁচুতে আছে। মোটামুটি 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা 45 মিনিটে 400 হ্যাঁ, তখন 450 430-এর মধ্যে ছিল, এখন 858 আছে। তো মোর দেন 400 মিটার আপ ক্লাইম্ব করলাম এই 40 মিনিটের মধ্যে। সামনে একটা হেয়ার পিন বেন্ড, বেশ শার্প। I just want to record that hairpin bend. Yes, this one. Sharp hairpin bend and up climb. Nice. Easy. Easy for my third. Okay. अच्छा, कलकटंग ना अरुणाचल प्रदेश। पेट्रोल 92, डीजल 82.2, बहुत कम। मोर देन 10 ईयर 10 रुपीज कम फ्रॉम आवर वेस्ट बंगाल। हाँ यहाँ से बमले पे टाउन से ही रहते। हाँ हाँ, तो सेम रेट है ना टांग में भी? ठीक है भाई, कार्ड में होगा? हाँ, मशीन निकले कार्ड नहीं होगा, कैश होगा? ठीक है। कितना हुआ है बिल? प्रिंट आउट लेके देना है। তো এখন কালাকটাং বলে একটা জায়গা ক্রস করলাম। এখানে ডিজেল আর পেট্রোলের দাম অনেকটাই কম, মোর দেন 10 রুপিস। ডিজেল 82, সেখানে আমাদের বেঙ্গলে 92 পয়েন্ট সামথিং, মানে মোর দেন 10 রুপিস লেস ইন অরুণাচল প্রদেশ। আর পেট্রোল আমাদের ওয়েস্ট বেঙ্গলে 105, এখানে 92, মানে প্রায় 13 টাকার থেকেও বেশি কম, সস্তা। তো পেট্রোল ডিজেলের দিক থেকে তো দারুণ। আর ভুটানে যাবো ভেবেছিলাম, ভুটানেও অনেকটাই কম ছিল, কিন্তু ভুটানে এন্ট্রি গেটে এতটাই লম্বা লাইন ছিল যে ওখানে ভুটানে ঢুকতে হলে আরও মোটামুটি আমার 1 ঘন্টা এক্সট্রা লাগতো, দাঁড়িয়ে থাকতো, ওয়েট করতে হতো। অতটা ওয়েট করার মতো সময় আমার ছিল না, কারণ আমাকে আবার সেই শেরগাঁও হয়ে যেতে হবে।
ফিরে আবার শেরগাঁও হয়ে বমডিলা যেতে হবে, আজকেই পৌঁছাতে হবে। নাহলে হোটেলে ঢুকলে পরে বমডিলা পৌঁছতে রাত হয়ে যেত। আর রোড কন্ডিশন আমি জানি না, এখন দেখছি কিছুটা রোড কালেক্টাঙ্গের পরে রাস্তা কিছুটা খারাপই আছে, আছে জায়গায়। এই আর কি, কিছুটা বৃষ্টি হয়েছে এদিকে। হ্যাঁ, তো কালাকটাং থেকে শেরগাঁও যাবো। শেরগাঁও হচ্ছে দেখাচ্ছে 35 কিলোমিটার পর, 35 কিলোমিটার। তারপর শেরগাঁও থেকে বমডিলা। তো কালাকটাং ক্রস করে শেরগাঁওয়ের দিকে যাচ্ছি, বৃষ্টি নেমেছে হালকা। আচ্ছা, তো এখান থেকে আরও 83 কিলোমিটার দেখাচ্ছে। যেই হোটেলে আমার বা আজকের স্টে আছে রাতে, 7:46 অ্যারাইভাল টাইম দেখাচ্ছে। 7:46 মানে বেশ রাত এখানে। 82 কিলোমিটার হয়ে গেল। দুটো রুট আছে, একটা শর্টকাট দেখাচ্ছে বাঁ দিক দিয়ে, আর একটা স্ট্রেট। শর্টকাটটাতে ডিস্টেন্স অনেকটাই কম, প্রায় 10 কিলোমিটারের মতো কম হবে, কিন্তু টাইম লাগবে 3 ঘন্টার বেশি। আর এটাতে দেখাচ্ছে 2 ঘন্টা 29 মিনিট, 82 কিলোমিটার। তো ঠিক আছে, আমি লম্বা বেটার রুটটাই নেব, কারণ শর্টেস্ট বাট মোর রিস্কি রুট নিয়ে লাভ নেই। রাতের বেলা সন্ধ্যা হয়ে এসছে, জানি না কোথায় গিয়ে আটকে পড়তে হবে। এনিওয়েজ এই রুটটাই নিই। তো আমি এখন যাচ্ছি সাংটি ভ্যালির দিকে। বমডিলা পার করে নেক্সট সাংটি ভ্যালি। বমডিলা ক্রস করতে হবে আমাকে। 5:41 বাজে। রাস্তায় গাড়ি ঘোড়া একদম কমে গেছে। যেগুলো বাইকগুলো দেখা যাচ্ছিলো সন্ধ্যার পরে, বাইকগুলো আর দেখা যাচ্ছে না। গাড়িও একেবারেই নেই বলতে গেলে। যতটা এক্সপেক্ট করেছিলাম, দিনে আলো থাকতে যত গাড়ি দেখা যাচ্ছিল, গাড়িগুলো যেন হঠাৎ উধাও হয়ে গেল। আর 67 কিলোমিটার, 2 ঘন্টা 10 মিনিট। তবে একটা জিনিস ভালো, রাস্তা যেহেতু ওয়েল মেনটেন্ড আর কন্ডিশন খুব ভালো, তাই মোটামুটি ভালোই পেস আমি মেনটেন করতে পারছি। মোটামুটি 60 অ্যাভারেজ, মোটামুটি 50-60, কখনো 70 স্পিড মেনটেন করা যাচ্ছে এই রাস্তায়। এই যে এগুলো ভয়ঙ্কর জায়গা, সব ল্যান্ডস্কেপ প্রবণ এলাকা। এগুলো রাস্তা পুরো ভেঙে গেছে। এই যে রাস্তাটার দিকে, এই রাস্তাগুলোতে ভয় লাগে। বর্ষাকালে খুব ডেঞ্জারাস, এগুলো বড় বড় সব পাথর পড়েছে। রাস্তা ভালো আর গাড়ি কম বলেই পেসটা মেনটেন করা যাচ্ছে। ঠিক হয়ে যেত। সাইডের জায়গা, বৃষ্টি না হলেই হলো। কীভাবে ল্যান্ডস্লাইড হয়েছিল আর রাস্তা পুরো ক্লিয়ার করা হয়েছে। সিচুয়েশন যদি ল্যান্ডস্লাইড হয়, রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়, বাদিকে আর কোনো জায়গা নেই, পুরো খাদ। রোড ক্লিয়ার হওয়া না অবধি পুরো গাড়ি মুভমেন্ট বন্ধ থাকে এইসব জায়গায়। কত উচ্চতায় আছি সমুদ্র থেকে? 1583, মানে 1.6 কিলোমিটার উঁচু সমুদ্র জল থেকে।
আমরা একটা নিচে নামলাম, আরও যদি ছিলাম 2 কিলোমিটার উপরে চলে গেছিলাম। শেওড়াগাঁও থেকে ডাউনহিল শুরু হলো, কিছুটা নিচে নেমেছি। বেশ ভালোই ল্যান্ডস্লাইড হয়েছে, বড় বড় সব বোল্ডার পড়ে আছে, বিশাল বড় বড়। এগুলো সরিয়ে রোড নর্মাল করতে কত সময় লাগে, তো কয়েকদিন ধরে বন্ধ থাকে এসব রাস্তা। মানে এত যে পরিমাণ, যেই যত বড় বড় বোল্ডারগুলো পড়েছে ওগুলো সরানো চারটিখানি কথা না। বড় বড় বুলডোজার বা মেশিন জেসিবি ছাড়া সরানো তো অসম্ভব ব্যাপার। বাহ, নদী আছে নিচে, নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে। একটু দাঁড়ালাম, জাস্ট একটু স্মল ব্রেক। এই চাঁদ উঠেছে সুন্দর, অর্ধচন্দ্রিমার চাঁদ। আর এই আমার গাড়ি, ঘুটঘুটে অন্ধকার, আর আমি অসম। এখনো 60 কিলোমিটার বাকি। ওকে, তো জার্নি স্টার্ট করা যাক। You should reach your destination by 2000. বাইরে বেশ ঠান্ডা আছে, হাওয়াটা বেশ ঠান্ডা। তবে আমাদের সময় আমাদের ওখানে শীতের শেষে যে ঠান্ডাটা থাকে, শীত আর বসন্তের মাঝে এক্স্যাক্টলি সেরকম ঠান্ডা, বেশ সুন্দর প্লেজেন্ট। তবে একটা ব্যাপার, বেশ বাতাস খুব পরিষ্কার, হাওয়া দিচ্ছে বাইরে, খুব সুন্দর হাওয়া, একদম ক্লিন বাতাস, দারুণ লাগছে, খুব এনার্জেটিক। জিরো, এটা রূপা। আচ্ছা, জায়গাটার নাম রূপা। টেঙ্গা 8 কিলোমিটার, তাওয়াং 198 কিলোমিটার, তেজপুর 143 কিলোমিটার এইদিকে পিছন দিকে, আর সামনে তাওয়াং 198 কিলোমিটার, টেঙ্গা 8 কিলোমিটার। তো এই জায়গাটার নাম হচ্ছে রূপা। রূপার টাউন দেখা যাচ্ছে বাদিকে লাইটগুলো। Take the next left, then turn right. Continue for 1.5 kilometers. টেঙ্গা রিভার। আচ্ছা, জায়গাটার নাম টেঙ্গা আর রিভারের নাম টেঙ্গা। টেঙ্গা রিভারের উপরে এই ব্রিজটা। টেঙ্গা ভিলেজ। এখান থেকে আর 60 কিলোমিটার পুরো সাংটি ভ্যালি। রাস্তা খুবই সুন্দর, খুবই ওয়েল মেনটেন। বিআরও যার কাজ করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, চায়নার অ্যাগ্রেশনকে ট্যাকেল করার জন্য ইন্ডিয়ান রোডগুলো, যেগুলো নর্থ ইস্টার্ন রিজিয়নের, যেগুলো একটু রিমোট এরিয়ার, এত ভালো করে দিয়েছে ভাবা যায় না। এটা এখন থেকে 10 বছর আগে হলে এই রাস্তায় আমি এই যে পেসে যাচ্ছি সেই পেসে যাওয়ার কথা ভাবতেই পারতাম না। আজকে আমার সাংটি ভ্যালি পৌঁছতে যত ইজিলি আমি পৌঁছতে পারছি, আমার মনে হয় না এত ইজিলি পৌঁছতে পারতাম। রাস্তা ইজ ওয়েল মার্কড, পুরো মার্কিং করা সব জায়গায়, সুন্দর একদম। বেশ কয়েক মিনিটের মধ্যে টেঙ্গা ভিলেজটাকে ক্রস করে ফেললাম। তবে একটা জিনিস, এখানকার বাতাস এতটাই পরিষ্কার, আমার তো মনে হচ্ছে আমাদের বাড়ির এয়ার পিউরিফায়ারে এতটা পরিষ্কার করতে পারবে না, অনেক বেটার, একদম ক্লিন, অ্যাবসলিউটলি ক্লিন। এখানকার অরুণাচল প্রদেশের নেচার যতটা ক্লিনিং করছে বাতাসকে, আমার মনে হয় না কোনো আর্টিফিশিয়াল জিনিস এই লেভেলে ক্লিনিং করা সম্ভব। আই জাস্ট ক্যান ফিল দ্য ভাইব অ্যান্ড দ্য এয়ার, দ্য অ্যাটমসফিয়ার। ওয়াও, সুপার ক্লিন। আমার লাংস একেবারে যেন লাইভলি হয়ে গেল হঠাৎ করে, এত ভালো লাগছে, এনার্জি পাচ্ছি প্রচুর হঠাৎ।
আরেকটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে আমি যখন গাড়ি আপ হিলে ক্লাইম্ব করছি, আপ হিলে যখন চড়ছি, তখন কিন্তু একদমই আমার পাওয়ার ল্যাগ ফিল হচ্ছে না কোনো রকমই। কারণ আমি আগে যাই হোক, যখন যতটা আমি ডাউন হিলে যাচ্ছি বা প্লেন রোডে যাচ্ছি, আপ হিলে যখন যাচ্ছি একেবারে সেরকম কিছু মনেই হচ্ছে না যে আপ হিলে চড়ছি। এত ইজিলি টানছে ইঞ্জিন, মানে এতটা টর্ক বা এতটা মানে ইজিলিও নিচ্ছে, এই যে এত স্মুথলি নিচ্ছে, দেয়ার ইজ নো ল্যাগ। আমি জাস্ট অ্যাক্সিলারেটর প্রেস করছি, রেস দিচ্ছি, আর জাস্ট সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলিও বেরোচ্ছে। আর অনেকগুলো পেট্রোল পাম্প আছে এইসব জায়গায়। অলরেডি আমি টেঙ্গাতে একটা পেলাম, তার আগে তো পেয়েছি 3খানা আরও, আর এখানে একটা পেলাম টেঙ্গার পরে আর একটা। তবে আমি যখন ইকোস্পোর্ট চালাতাম সেটা বিএস, মানে যাই হোক সেটা আলাদা ব্যাপার। আমি এমিশন কমপ্লায়েন্ট ইঞ্জিনের কথা বলছি না, ওটা 90 বিএইচপি ইঞ্জিন ছিল। তো পাহাড়ে আপিল চড়লে বোঝা যেত যে ওর একটু পুশ করলে একটু প্রবলেম হচ্ছে, একটু টানতে একটু প্রবলেম হতো, কিন্তু এটা কোনো রকম প্রবলেম হয় না, মানে আমার কোনো লোডই নেয় না এই গাড়ি। তো রিয়েলি মাহিন্দ্রা, ইউ আর গ্রেট। এই যে সেটাতে আবার রেস করছে, আমি চাইলে ওকে হারাতেই পারি, যায় না। আমার MT-15 আছে, এনিওয়েজ লোকাল ছেলে, R15 নিয়ে রেস করছে। R15 সেম MT-15 আমারও আছে, আমিও চালাই। আই অলসো নো টু রাইড সাচ ওয়ে, বাট আই স্পেয়ার দেম, বি হ্যাপি। কোনো ব্যাপারই না ওদের কাজ করা। তো এই যে রাস্তা এত ভালো, আর এখানে গাড়ি 80-তে ওঠানো কোনো ব্যাপারই না, ইজিলি উঠে যাচ্ছে। আমি ওদের সাথে রেস করতে চাই না। ফুল রেস মোডে আছে একেবারে, কমপ্লিট রেস মোড। অডি R8 ভাইপার ভার্সেস সুপার বাইক ছিল, মোস্ট প্রবাবলি 600cc, আর ওর রেস হচ্ছিল জার্মানির অটোভানে। সেই রেসটার কথা মনে পড়ে যাচ্ছে। ওখানেও R8 ভাইপারের সঙ্গে 600cc বাইক নিয়ে ভেবে রেস করছিল। সেই R8 ভাইপার অডি যেন জাস্ট চাইল্ডস প্লে খেলছিল, কোনো ব্যাপারই না। এরকম আমারও মনে হচ্ছে এদের সঙ্গে চাইল্ডস প্লে আর নিয়ে। অথচ R15 ইজ এ রেসিং বাইক, আই নো। ইঞ্জিন ইজ ভেরি গুড অ্যান্ড ক্যারেবল ইঞ্জিন, ইজিলি 100-110-120 উঠে যায়। আমার MT-15 আছে, সেম ইঞ্জিন, আই নো ক্যাপাবিলিটি অ্যান্ড ফান টু রাইড, বাট মাই Mahindra Thar is জাস্ট ইনকামিং ভেহিকেলগুলোকে আমাকে দেখতে হচ্ছে। রাস্তা খুবই ভালো। ট্রাকগুলো আসলেই প্রবলেম হয়ে যায়। এই যে চান্স পেলেও বেরিয়ে গেল, আদারওয়াইজ ঠিক আছে। একটা টাউন দেখা যাচ্ছে, ওই যে দেখা যাক সামনে গিয়ে দেখি কোন টাউন, যেটা দূর থেকে দেখা যাচ্ছিল। তখন কি মনে পড়বে আমার, তখন কি ভাববো এই টাউনটা আমি দেখতে এসেছি সেই দূর থেকে, নিচ থেকে দেখতে পাচ্ছি অনেক উপরে। আর তখন ওইখানে উপরে বসে যাবো, তখন দেখবো নিচ থেকে গাড়িগুলো সব উপরে উঠে আসছে, একদম আপলাইন করছে। কিন্তু আমার কিন্তু আপলাইন মনে হচ্ছে না, কি ওইটা অথচ যখন দাঁড়িয়ে থাকি উপরে কোনো একটা জায়গায়, যখন দেখি গাড়িগুলো নিচ থেকে কতটা উপরে উঠছে খাড়া, সেটা বোঝা যায়। তখন উপরে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় যে অন্য গাড়িগুলো যখন আপলাইন করে কতটা স্টিপ। এই যে এটা টানতেই পারছে না, কিন্তু আমার কোনো অসুবিধাই হচ্ছে না। লোডেড আছে, বালি ভর্তি।
তাতে আমি এটাই বলতে চাইছিলাম যে তাতে স্টিপনেসটা বোঝা যাচ্ছে রাস্তার, যে গাড়িটা উঠতে কত অসুবিধা হচ্ছে, এত কালো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। যখনই একটু স্টিপ পাচ্ছে আমি পুরো কালো ধোঁয়া, এই গাড়ির কোনো কিছু মনেই হচ্ছে না। মানে আমি যে অ্যাক্সিলারেটর প্যাডেল পুশ করছি, ইনস্ট্যান্টলি ও দৌড়ানো শুরু করছে উপরে। কোনো ফিলিংই হয় না যে আমি আপডাউন করছি, কিছু মনেই হয় না। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, এখানে দেখলাম কয়েকটা লোকালিটিতে ছেলেগুলো বাজারের সামনে একটা মার্কেট, রাস্তার পাশে পাশে দোকানগুলো যে আছে বা ছোটো ছোটো শপগুলো আছে, ওখানে দেখি কয়েকটা ছেলে জ্যাকেট পরে আছে, হাফ প্যান্ট, এদিকে জ্যাকেট, মানে ঠান্ডা আছে ভালোই। মানে আমাদের ওখানে শীতের আগে যে ঠান্ডাটা থাকে বা শীতের শেষে যে ঠান্ডাটা পড়ে, সেই ঠান্ডাটা এক্স্যাক্টলি অনেকটাই ওরকম। মানে এই ঠান্ডাটা আরও বেশি পরিষ্কার ঠান্ডা, কোনো কুয়াশা নেই, কিছু নেই, কোনো পলিউশন নেই, কিছু নেই, একদম পরিষ্কার। মানে আমাদের ওইদিকে মফস্বলের সাইডে যে ঠান্ডাটা পড়ে অনেকটা ওই রকম, মানে কলকাতার ঠান্ডার মতো না, কলকাতার বাইরের দিকে যে ঠান্ডাটা পড়ে, ক্লিন ঠান্ডা, অনেকটা বেরোয়। আমি গাড়িতে ভিতরে আছি বলে হয়তো ঠান্ডা অতটা লাগছে না, তো বাইক চালাতে অবশ্য ঠান্ডা লাগবে। রাস্তাটা বেশ ভালোই চড়া ছিল এখনো অবধি, হঠাৎ করে বেশ সরু হয়ে গেল। মনে হয় বেশ ভালোই আপ ক্লাইম্ব আছে। আপ ক্লাইম্বের রাস্তাগুলো আমি দেখেছি বেশ স্লো, মানে সরু হয়। এই জায়গাটা চড়া আছে। Hairpin bend, up climb. Wow, nice, easy. পুরো আপ ক্লাইম্ব। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, একদমই বোঝা যাচ্ছে না আমি জানি, পুরোপুরি একটা আপ ক্লাইম্ব আছে। 30 ডিগ্রি তো হবেই মিনিমাম, 25 to 30 ডিগ্রি হবে। বাতাস এত পরিষ্কার, বাইরে চিল ঠান্ডা, চিল, পুরো দারুণ লাগছে। এইসব বনফায়ারে জ্বালাতে যা ভালো লাগবে না, খুব অসম। ভাবছি ওখানে কি বলবো বনফায়ারের কথা হোটেলে গিয়ে, ম্যানেজ করে দেয়। বৃষ্টি হলে সমস্যা হয়, বৃষ্টি হলে বনফায়ার হবে না। এই তো পুরো আপলাইম আছে। আপলাইমে একটা সমস্যা থাকে, উল্টো দিক থেকে যদি গাড়ি আসে তখন প্রবলেম হয়ে যায়, মানে সরু রাস্তাতে প্রবলেম হয়, বড় রাস্তা অতটা প্রবলেম হয় না, গাড়িতে উঠে যায় কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। মেঘ দেখা যাচ্ছে রাস্তায়, এই যে হালকা হালকা ছোট ছোট। রাস্তা এতটা সরু কেন রে ভাই? আচ্ছা, তো বমডিলা ঢুকছি, এই তো বমডিলার গেট, নাইস। বমডিলার এন্ট্রি পয়েন্ট, একটা হেয়ারপিন বেল্ট, সামনে আছে বমডিলা। জাস্ট সিকিউর জায়গায় চলে এসেছি, আর বেশি দূর নেই, কিন্তু এখনও আমাকে 46 কিলোমিটার আরও যেতে হবে। মেন প্রবলেমটা হচ্ছে বৃষ্টি হলেই না ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা থাকে গরু রাস্তায়, মিথুন তো নাই, বৃষ্টি হলেই সমস্যা হয়ে যায়। আদারওয়াইজ তো অসাম ওয়েদার, অসাম, দারুণ লাগছে আমার। উফ, আই এম গেটিং সো মাচ এনার্জি ম্যান, দারুণ লাগছে ড্রাইভ করতে। The atmosphere, the environment, the climate, the cleanliness, the weather, the wind, the sky, the moon, everything. Oh, amazing. বমডিলা, লা মানে তো পাস, তাই তো, মানে এটা একটা পাস ছিল। এনসিয়েন্ট সময় থেকে এগুলো সব চলে আসছে, এই পাসের আইডিয়াগুলো। মানে তখন এগুলোতে সব ব্যবসা বাণিজ্য হতো এই পাসগুলো দিয়ে। সিল্ক রুট, যেমন সিল্ক রুটে অনেকগুলো পাস আছে, এরপরে এদিকে সেলা পাসও পাওয়া যাবে। লা মানে পাস, সেটা হচ্ছে নাম, আর লাটা হচ্ছে পাস। আর বমডিলাটা হচ্ছে, বমডি হচ্ছে নাম, আর লাটা মানে হচ্ছে পাস, বমডিলা।
শহরের লাইট দূর থেকে, এটা আমি নিচ থেকে দেখতে পেলাম তখন একটু আগে। ওটাই এখন উপরে দেখা যাচ্ছে। বমডিলা উঠছি উঠছি উপরে উঠছি, আপ প্ল্যান করছি, আমি আসছি, আই এম আর আহু বমডিলা, আই এম কামিং। আস্তে 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 করে এঁকে বেঁকে রাস্তাটা উঠছে উপরে বমডিলা টাউনের দিকে। বমডিলা একটা সুবিধা থাকার জন্য খুব ভালো, প্রচুর অপশানস আছে এখানে বমডিলায়, মানে হোমস্টে, হোটেল এসব প্রচুর, মানে থাকার কোনো প্রবলেমই নেই। আর তো মনে হচ্ছে বেশ ভালো শহর একটা, সবই অ্যাভেলেবেল হবে এখানে। খুব ঠান্ডা, দারুণ লাগছে ঠান্ডাটা, একদম মনোরম, প্লেজেন্ট কোল্ড। কত ওয়েল মেনটেন, এত পুরোনো গাড়ি। এই যে সব শুরু হয়ে গেছে রিসর্টগুলো, ডান দিকে একটা দেখেই বোঝা যাচ্ছে রিসর্টই হবে। বমডিলা শহরে ঢুকে গেছি এবারে, টোটালি সেফ অ্যান্ড সিকিওর, আর ভয় নেই। কিন্তু বমডিলা থেকে ক্রস করে আবার ভয় শুরু হবে, আবার অন্ধকার রাস্তা, শুনশান, মেঘলা, মেঘ, বৃষ্টি, ল্যান্ডস্লাইড এর ভয়। তবে রাস্তা ভালো বলে ভয়টা অত নেই, আমার তো ভয় পাচ্ছি না। আর বিআরও যা কাজ করেছে, প্লাস থ্যাঙ্কস টু আওয়ার ইন্ডিয়ান গভর্নমেন্ট, দে আর ডুইং এ কমেন্ডেবল জব 300 meters, turn right to stay on National Highway 13. for the growth and development of our beautiful country, that is India. Take the next right to stay on National Highway 13. I know. এই তো এখানে একটা বড় পেট্রোল পাম্প, সুন্দর জায়গা তো, এটা দেখতে পুরো গ্যাংটকের মতো, বিশালই বড়। বেশ জমজমাট জায়গা, এই যে গাড়ি সব দাঁড়িয়ে আছে, Continue on National Highway 13 to 38 kilometers. সব বাইকারগুলো মদ কিনছে, রাতের বেলা গিয়ে এখন মদ কিনবে। এনিওয়েজ, যার যেটা পছন্দ, যার যেটা চয়েস, এদিকে থাকবে হয়তো, বা এখান থেকে তুলে নিচ্ছে, এমনও হতে পারে, ওখানে গিয়ে হয়তো খাবে। আচ্ছা, তো উপরেটা উঠেই যাচ্ছি তখন থেকে কন্টিনিউস উপরে উঠছি নন স্টপ। আর কত উপরে উঠবো রে ভাই, রাস্তা সুন্দর, কুত্তা ভুগছে, কুকুর, পাহাড়ি কুকুর, দারুণ, ভুক ভুক ভুক, ভালোই লাগে। শুনশান রাস্তায় না, একদম লোনলি প্লেসে কুকুরের ডাক শুনতে পারে, অনেক দিনের আগের কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় যেমন ছিলাম, শুনতাম দূর থেকে কুকুরে আসবে, ভেসে আসতো, তখন কত সুন্দর সব কিছু ছিল, পরিষ্কার ছিল, এত পলিউশন ছিল না, লোকজন এত করাপ্টেড ছিল না, মাইন্ড এত ক্রাইম ছিল না, এত ভায়োলেন্স ছিল না, কত ভালো ছিল সেই সময়টা। ছোটোবেলা কতটা ইনোসেন্ট ছিলাম, আমরা কিছু জানতাম না দুনিয়ায়। এই যে বাইকাররা যাচ্ছে, ব্যাক করে আসছে বাইকাররা, অনেক গাড়ি তো, নাইস। ছোট্ট বাম্প না মার্কিং, দারুণ জায়গা বমডিলা, খুব ভালো লাগলো। আমি বমডিলা থেকে যাই, আমার গাড়ি এত হেলথ একদম পুরো চাপ হয়ে যাবে না এখানে থাকলে, শরীর স্বাস্থ্য, অসুস্থ মানুষও সুস্থ হয়ে যাবে। এত সুন্দর ক্লাইমেট, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া, হিমালয়ের উপরে, এত উপরে, কত মিটার, 2200 মিটার উপরে উঠে এলাম, 2.2 কিলোমিটার। লাকিলি 222 4টে 2 দেখলাম আমি পুরো
2222 মিটার উঁচু যখন আমি দেখলাম, এখন 23 হয়ে গেছে, আরও বেশি হয়ে গেছে। উঠেই যাচ্ছি, কত উঠবো? कितना उठेगा रे भाई, कितना उठेगा? 11টার সময় বেরিয়েছি হোটেল থেকে 11টার সময় বেরিয়েছি, আর এখন বাজে হচ্ছে 6:40। মোটামুটি 7-7.5 ঘন্টা ড্রাইভ করে যাচ্ছি। মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছি, সেখানে চেকপোস্টে যখন ILP যেখানে চেক হলো তখন লাঞ্চটা করলাম। তাছাড়া হ্যাঁ, এই ভুটানে যাওয়ার রাস্তায়, ভুটানে যাওয়ার কথা ভাবলাম, সেখানে যেতে পারলাম না, এতটাই ভিড় ছিল, এত ক্রাউডেড, ওখানে আমার 1 ঘন্টা নষ্ট হতো। চেষ্টা করলাম ভুটানে যেতে পারলাম না, অত সময় দেওয়া সম্ভব না, তাহলে এদিকে আমার লেট হয়ে যেত। যাই হোক, তাও ওখানে 40 মিনিট নষ্ট করেছি আমি, আদারওয়াইজ তো আমি আরও আগে পৌঁছে যেতাম এখানে। তো বাকি তো নন স্টপ ড্রাইভিং, except few small pee breaks. নাইস। আরও 1 ঘন্টা 18 মিনিট লাগবে 41 কিলোমিটার যেতে, তবে তো হবে। আমি তো উঠেই যাচ্ছি কন্টিনিউয়াস। এখন একটা ফ্ল্যাট সার্ফেস আমি পেলাম না, নন স্টপ আপ। কতটা আপে নিয়ে যাবে কে জানে। সামটি ভ্যালি, সত্যি ভ্যালি, নামটার মধ্যেই অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে। সামটি ভ্যালি সুন্দর, ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। অ্যাডভেঞ্চার সবসময় ভয়ঙ্কর সুন্দরই হওয়া উচিত, তাহলেই না ভালো লাগে। সামটি ভ্যালি ভয়ঙ্কর সুন্দর। থাকবো, কালকে সকালে উঠবো, উঠে আশেপাশেটা ঘুরবো। খুব ভালো লাগছে আমার, অনেক কিছু দেখার আছে, আর ফটোগ্রাফি করবো। সুন্দর জায়গাগুলো, ন্যাচারাল বিউটি, God's place. I think so energetic even after driving more than 7 long hours non-stop. I am sitting continuously more than 2 hours. Still, there is no lack of energy. There is no lack. Rather, it is increasing with the height. The height is also increasing, and my energy also getting increased. Side দিয়ে দিল, সুন্দর, ঠিক আছে। এই তো এতক্ষণ ধরে উপরে উঠে আসছিলাম, এই ফার্স্ট টাইম আমি ডাউনহিল পেলাম, ফার্স্ট সেম রুটে। প্রায় তো মানে কতটা হবে, 20-25 মিনিট ধরে তো আমি আপ ক্লাইম্ব করেছি। আচ্ছা, ম্যাক্সিমাম হাইটটা একটু দেখে নিই আমি কত আছে। 2343 মিটার। এখন ডাউনে নামছি, 2350 হবে। 2350 মিটার উঁচু অব্দি উঠেছিলাম বমডিলায়, ঠিক আছে। এবার আবার নামছি। সামটি ভ্যালি কি তাহলে নিচুতে জানি না, দেখা যাক। সামটি ভ্যালি থেকে আবার হাইটটা মেজার করবো, সমুদ্র তল থেকে কতটা উঁচুতে। ডিয়ার উইশেস ইউ সেফটি অ্যান্ড হ্যাপি জার্নি। আচ্ছা, এখানে দেখে নিই। তাওয়াং 178 কিলোমিটার, জ্যাং 139, যশবন্তগড় 121 কিলোমিটার, সেলা পাস 100 কিলোমিটার। আচ্ছা, বৈশাখী বলে জায়গা আছে, বৈশাখী 84 কিলোমিটার, স্যাপার 49, দিরাং 39 কিলোমিটার। ওই তো দিরাং বা সাংটি ভ্যালি ওদিকেই যাচ্ছি, মানে আমি দিরাঙেই যাচ্ছি। সাংটি ভ্যালি দিরাং কাছাকাছি, এক্স্যাক্টলি আমার 39 কিলোমিটার ম্যাপেও দেখাচ্ছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া লাগায়, ওইটাতে লেখা ছিল 39, এক্স্যাক্টলি মিলে গেছে, ওটা ঠিকই আছে, ওই পয়েন্টেই যাচ্ছি। মানে আমারটা তো দিরাং ভ্যালিতেই, সাংটি ভ্যালি কাছেই। সাংটি ভ্যালিটা নিচুতে মনে হয়, একটু সাইডে যেতে হবে। এনিওয়েজ, আই এম গেটিং সো মাচ এনার্জি। তবে আজকে সকালে উদালগুড়িতে সকালে বাইরে রোড সাইডে খেয়ে না খুব বাজে অবস্থা হয়ে গেছিলো আমার, একদম বাজে খাবার ছিল। রোড সাইডে খাই না, কিন্তু ভাই তুই আগে যা, ছাড় জ্বালিয়ে দেয়। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম, উদালগুড়িতে বাইরে রোড সাইডে আমি একেবারেই খাই না, কিন্তু বাইরে না কেন যে খেলাম, না খেলেই ভালো হতো। তাড়াহুড়োর মধ্যে খেতে গিয়ে বাইরে রোড সাইডে ময়দা, তেলে জবজবে ময়দার পরোটা, ঠিক আছে, আর ঘুগনি,
আলু ঘুগনি, আলুতে ভর্তি, ওই ময়দা পরোটাই মেনলি, ওটা খেয়েই পেটটা খারাপ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছিল। তবে 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 লাঞ্চ করেছিলাম, লাঞ্চের পরেই প্রবলেমটা শুরু হয়েছে, মেনলি অনেকক্ষণ পরে প্রবলেমটা শুরু হয়েছে। খাওয়ার পরে আমার সকালবেলা ওই হেভি পরোটা তেলে জবজবে একদম ভালো লাগছিল না, আই ওয়াজ নট ফিলিং গুড অ্যাট অল। তবে ঝাড়িকে পিছে ফান্ডে অ্যাপ্লাই করার পর একদম ক্লিন, এখন সুপার ক্লিন। গেটিং মাই পয়েন্ট, আই হোপ ইউ গট ইট। ঠিক আছে, একা থাকলে অনেক এনজয়মেন্টই করা যায়, আই এনজয় লট। ফ্রি ইন্ডিপেন্ডেন্ট সোল, ফ্রি সোল, ইয়েস, দারুণ লেগেছে। তবে এখন দারুণ ফ্রেশন আপ হয়ে যাওয়ার পর এখন শরীর পুরো হালকা, দারুণ ভালো লাগছে। আর বাইরে চিল্ড উইন্ড, পুরো ক্লিন বাতাস কন্টিনিউয়াস পেয়ে যাচ্ছি আমি। হোটেলে গিয়ে একটা হট বাথ নেব, হট বাথ নিয়ে একেবারে বিছানায় মানে লেপের তলায় একেবারে মনে হচ্ছে যেতে হবে, এই অবস্থা লেপের তলায় যেতে হবে। অসাম লাগছে, অসাম। পুরো যেন হারানো শীত খুঁজে পেয়েছি, এই শীত তো দেখাই যায় না। কলকাতার শীত এত পলিউটেড, এত পলিউশন, এত স্মোক, সর্দি কাশি মানে সবসময় লেগেই থাকে মানুষের ওপরে, সর্দি হাঁচি কাশি, ধুলো, ডাস্ট, ব্যাকটেরিয়া, পলিউশন। আর এখানে পিওর ঠান্ডা, পিওর যে ঠান্ডা আমরা প্রায় ছোটোবেলা দেখতাম 20-25 বছর আগে, মানে সেই গ্রামের দিকে পিওর ঠান্ডা। বাতাস ওর থেকেও বেশি, বাতাস অবশ্যই ওর থেকেও বেশি, অনেকটাই পিওর, অনেকটাই ক্লিন, অনেক ক্লিন এখানে। টেক এ ডিপ ব্রেথ, টেক নট এ ডিপ ব্রেথ, মাল্টিপল ডিপ ব্রেথস ইউ টেক। অ্যামেজিং। তবে এতখানি আপ ক্লাইম্ব করার পরেও দিরাং ভ্যালি তো যাচ্ছে এখন। ওটাই আপ ক্লাইম্ব করেছি, ঠিক আছে। এতটা আপ ক্লাইম্ব করার পরেও তারপরে তো কন্টিনিউয়াস ড্রাইভ করে যাচ্ছি। যখন দেখিয়েছিল আমার 530-এর মতো, বাট এখন দেখাচ্ছে 713 ডিস্টেন্স 20, মানে মাইলেজ কি বেড়ে গেল তাহলে জানি না। Fuel is burning more efficiently than I think, even after taking so many up climbs. Down climb ছিল অনেকগুলো, আপ ক্লাইম্ব তো ভালোই ছিল, কয়েক ঘন্টা, 1 ঘন্টার আপ ক্লাইম্ব তো হবেই সব মিলিয়ে। তারপরেও টোটাল মাইলেজ এমন হতে পারে। লো অক্সিজেন তো আমি ফিল করছি না এখনো, তবে আমার মনে হয় এখানে এয়ার হয়তো বেশি ক্লিন, যার ফলে হয়তো কম্প্রেশনটা ভালো হচ্ছে, তাই না? মেবি অথবা এমনও হতে পারে এখানকার ফুয়েলের কোয়ালিটি অনেক বেটার, প্রাইস কম কিন্তু বেটার, অনেক বেটার। ভুটান থেকে ফুয়েল নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেটা হয়ে উঠলো না। ভুটানে তো আরও কম দাম ফুয়েলে, ওরা ডিজেলের দাম নাকি 60 টাকার কাছাকাছি, সেখানে আমাদের বেঙ্গলের দাম 92 টাকা, মানে 32 টাকার ডিফারেন্স, ভাবা যায়? অরুণাচল প্রদেশে দাম হচ্ছে কত, 82 টাকা, 10 টাকার ডিফারেন্স ওয়েস্ট বেঙ্গলের থেকে, এত কম দাম। আবার হাওয়া লাগাবো, পুরো ডাউনহিল যাচ্ছি, অনেকক্ষণ ধরে ডাউনহিল যাচ্ছি কিন্তু কন্টিনিউয়াস। দেখি কতটা হাইটে আছি, 1800, মানে প্রায় 400, মোর দেন 400 মিটারের মতো নিচে নেমে গেছি। মোর দেন 400 মিটারের মতো নিচে নেমে গেছি, আর নিচে নামছি। দেখি কত নিচে গিয়ে দাঁড়াই। গাড়ি বেশ ভালোই, মোটামুটি 60 চলছে, রাস্তা খালি, ক্লিন রাস্তা, সুন্দর। গাড়ির স্টিয়ারিং ফিডব্যাক খুব সুন্দর লাগছে, আমার খুব দারুণ লাগছে, পারফেক্টলি করছে, টার্ন নিচ্ছে। বাবা নাকি কবে না আমার শেষ হয়ে গেল, আমার একটা হন্টেড এক্সপিরিয়েন্স সত্যি করার ছিল, আনলে খুব ভালো হতো।
মানে আমার ডিভাইসটা, ম্যাগনেটিক এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি আর হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, তিনটে ওটাতে ক্যাচ করে। মাইক্রোভোল্ট বা কী বলবো মাইক্রোফ্যারাড এই লেভেলের যদিও ফিল্ড থাকে সেটাকেও ক্যাচ করতে পারে। সত্যি ওটা নিয়ে আসলে খুব ভালো হতো। এইসব না ডেজার্টেড হিলি এরিয়াতে না খুব এইসব এনার্জি, যেহেতু ক্লিন জায়গা না, আর একটু এনার্জি ফ্লাকচুয়েশন হলেই এসব জায়গায় এনার্জিগুলো ক্যাচ করে, মানে এনার্জিগুলো ধরা পড়ে ডিভাইসে। কারণ বাকি এনার্জি সেরকম নেই, একদম ক্লিন। আর নয়েজ সেরকম নেই, র্যান্ডম নয়েজ, এনভায়রনমেন্টাল নয়েজ বা আদার ইন্টারফারেন্স ইলেকট্রনিক গ্যাজেট থেকে বা কোনো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল বা আদার ইলেকট্রিক সিগন্যাল বা রেডিও ফ্রিকোয়েন্সি খুব কম এইসব জায়গায়, যার ফলে একদম পিওর এনার্জিটাকে ক্যাচ করা সম্ভব। যদি সত্যি থাকে এনার্জি, মানে এনি কাইন্ড অফ নেগেটিভ এনার্জি হোক বা সেটা ক্যাচ করা এইসব জায়গায় যেহেতু একদম ক্লিন জায়গা, ক্যাচ করা খুব ইজি, ডিভাইসে ক্যাচ ধরা পড়ে এইসব জায়গায়। তো আই এম গেটিং গুজবাম্পস, নিয়ে আসলে খুব ভালো হতো। মিস করে গেলাম, এত কিছু না, আজকে গিয়ে এত দূরের জার্নি, সেই কত দূর থেকে এসছি, সেই কলকাতা থেকে, এত কিছু জিনিসপত্র মালপত্র নিয়ে আসতে গিয়ে এটা সেটা মাথায় থাকে না, ভুলেই গেলাম। কী করে বললাম, নেক্সট টাইম আমি মিস করবো না। পাহাড়ে গেলেই আমি ডিভাইস ওই এনার্জি মিটার নিয়ে যাবো, আমি সবসময় ব্যাগে ভরেই রাখবো। আর 24 কিলোমিটার 45 মিনিট, 5 মিনিটে চলেই যাচ্ছি, নিচেই যাচ্ছি। যে পেস মেনটেন করছি আর মনে হয় না 25 মিনিটও লাগবে, কারণ 50 থেকে 60 এভারেজ তো থাকছেই। অটোমেটিক গাড়ির অনেক সুবিধা, পাহাড়ে না অটোমেটিক গাড়ি কোনো তুলনা হয় না, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। যারা ম্যানুয়ালি পড়ে থাকতে যায় নস্টালজিয়ার জন্য, দেয়ার ইজ নো প্র্যাকটিক্যাল রিজন টু জাস্ট হ্যাং অন দিস ম্যানুয়াল টেকনোলজি আপগ্রেড হয়, ইমপ্রুভমেন্ট হয়, সেটা ফর এভরিওয়ান, নট ফর ব্যাড। কিন্তু ইমোশনাল মানে নিয়ে সব জায়গায় প্র্যাকটিক্যালিটি ম্যাটার্স। এই জায়গাটা কেমন হয়ে গেল না, একটা হঠাৎ করে রাস্তাটা একটা কেমন যেন কী বলবো ব্যাঙ্কিংয়ের মতো ছিল। আবার আপ টাইম শুরু হলো, এতক্ষণ থেকে ডাউন টাইম ছিল, এবার আপ টাইম শুরু হলো। কতটা ডাউন টাইম করেছি? 1600 মিটার, 1.6 কিলোমিটার ছিল ওটা, সমুদ্রতল থেকে উঁচু, মানে ওদিকে 3 গেছিলাম না অলমোস্ট, আর 700 মিটার নিচে নেমেছি। আবার জানি না, এবার ছোটো ছোটো মনে আপ ডাউন থাকবে এরকম। আরে হাওয়াটা না প্রচুর এনার্জি দিচ্ছে, মানে এতটা কি এনার্জি আছে এই বাতাসে, হাওয়াটা লাগলে অদ্ভুত একটা ফিলিং হয়। হাওয়াটা খেতে খুব ভালো লাগছে আমার। নো টায়ার্ডনেস, আমি একদমই টায়ার্ড ফিল করছি না। দারুণ। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে বাইরে, ঝিঝি পোকার ডাক। এই যে সাদা রঙের এগুলো লাগানো হয়েছে পতাকার মতো, এগুলো কিন্তু সিগনিফিক্যান্স আছে। আমি যা শুনেছিলাম কোথায়, যে কেউ যদি মারা যায় তার মেমোরি হিসাবে এই জিনিসগুলো, স্মৃতিগুলো রেখে দেয়। 17 কিলোমিটার 34 মিনিট। তো একটা জিনিস অবজার্ভ করলাম এখানে, এখানে লোকেদের রোড ম্যানার্স খুব ভালো, দারুণ, খুব সুন্দর, একদম রোডের রুলস রেগুলেশনস মেনটেন করে, সাইড দিয়ে দেয়, ইন্ডিকেটার দেয় প্রপারলি, হাইভিং কেউ ইউজ করে না, একদম কম, দেখতেই পাইনি আমি হাইভিং কাউকে ইউজ করতে। আর রাস্তাঘাট শহরগুলো একদম পরিষ্কার, কোথাও আমি আবর্জনা, প্লাস্টিক, বোতল, ঠোঙা এগুলো করে থাকতে দেখিনি। জিনিস এত ভালো, এদের সিভিক সেন্স, বাকি ইন্ডিয়ানদের সিভিক সেন্স তো সবাই জানে, যেমন ইন্ডিয়ানদের সিভিক সেন্স ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্স্ট, অথচ ভুটান বা অরুণাচল প্রদেশের লোকজন এদের ক্লিননেস এত ভালো। ভয় পেয়ে গেলাম, হঠাৎ করে লাইটটা অন হয়ে গেল, মনে হয় একটা হাত বাড়ালো সাইড দিয়ে। যাই হোক, মনে হয় এসব জায়গায় অনেক সময়। তবে যেটা বলতে চাইছিলাম, এখানকার যে গাছপালা, বাতাস, নেচার,
এর গন্ধ না একটা নেশা ধরিয়ে দেয়, অদ্ভুত একটা এনার্জি নিয়ে আসে, একদম মানে ফ্র্যাগ্রেন্স, নেচারের ফ্র্যাগ্রেন্স, অদ্ভুত। বাহ দারুণ। রাম মন্দির আছে মানে ডান দিকে একটা, রামের নাম হচ্ছে আর রাম সংকীর্তন হচ্ছে, জয় জয় রাম করে, দারুণ লাগছে। অরুণাচল প্রদেশে এত ইন্টেরিয়ারে এত সুন্দর জায়গায় আমাদের প্রাচীন রামের তাওয়াং সেলাটপ, আচ্ছা তাওয়াং 150, সেলাটপ 73 কিলোমিটার 73, আর বর্ডার আচ্ছা চান্ডের 22 কিলোমিটার, থেমবাং 14 কিলোমিটার। ওকে 20 মিনিট 6.7 কিলোমিটার, মানে চলে এসেছি অলমোস্ট। পড়লাম দিরাং ভ্যালি, সামকি ভ্যালির কাছেই, 1400 মিটার উঁচু, মানে তো বমডিলা থেকে অনেকটাই নিচুতে, অনেক নিচু, এটা 1 কিলোমিটার নিচুতে, মানে 1 কিলোমিটার নিচে নেমে যায় না বমডিলা থেকে অলমোস্ট। বমডিলা ওরা 2300 মিটার ছিল, 1400 ভ্যালি, মানে উপত্যকা তো ডাউনহিল তো হবেই, নিচুতেই হবে। In 300 meters, turn right. আচ্ছা এখান থেকে রাইডে নিতে বলছে, নিলাম Continue for 1 kilometer. আর 1 কিলোমিটার। আচ্ছা এটাই সাংটি ভ্যালির দিকে যাচ্ছে, কারণ আমার যেখানে বুক করা আছে বেশ ভালোই জায়গা দেখুন। আচ্ছা এখানে নিচু দিকে, ওটা মেন রুট, ওইটা রাস্তাটা, আর ওটা টাউনের দিকে যাচ্ছে সোজা, আর আমি তো সাইডে বাইপাসের দিকে নিয়ে নিলাম, এটা অন্য রাস্তা, ডাউন হিলে যাবে, এটা ভ্যালির দিকে, সাংটি ভ্যালির দিকে। ওকে আরও নিচুতে নামবো এবার, ভ্যালি তো নিচেই হবে না উপত্যকা, পাশে নদী আছে, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে কল করে, ভালোই জল। অনেকটাই কাস্টমাইজড আমার গাড়িটা, অনেকেরই নজরে পড়ে, হ্যাঁ এই যে নদীর জলের আওয়াজ, বাবা ভালো জল আছে তো, বেশ ডিপ। বাইরের কাঁচটা পুরো ঠান্ডা হয়ে গেছে টাচ করলে, কাছে যদি এত ঠান্ডা হয় তাহলে মেটাল কত ঠান্ডা হবে, মেটাল তো আরও ঠান্ডা। গাড়ির বডি ও পুরো ঠান্ডা বডি, জলের আওয়াজ, এত সুন্দর জায়গায়, পুরো ভ্যালি তো, পুরো উপত্যকাতে নদীটা বলছে। কি নদী এটা, ঠিক আছে যাই আগে চেক ইন করি, তারপর দেখবো, বুঝতে পারছি না ম্যাপে। এখানে অনেক হোমস্টে আছে, এই যে বড় বড় সব হোমস্টে, সুন্দর সুন্দর হচ্ছে, নদীর বাঁধ দিয়ে যাচ্ছি। বর্ষাকালে কী অবস্থা হয় এখানে, নদীর কতটা রাস্তায় না, এই স্তূপটা অনেকটাই বড়, এর থেকে মানে মোটামুটি 1/10 সাইজ হবে, অনেক স্তূপ দেখতে পেলাম রাস্তায়, মানে 1:10 রেশিও। লোহার ব্রিজ, উফ কি সুন্দর হাওয়া হচ্ছে, গাড়ি উপরে উঠতে কোনো সমস্যাই হয়নি, কতটা স্টিপ এটা। 4 kilometer. আমি দেখি ইকো স্পোর্টে দম বেরিয়ে যেত, ভয় লাগতো ইকো স্পোর্টে, এখন এই গাড়িতে কিছু মনেই হয় না, কিচ্ছু মনে হয় না, nothing। শুনেছি যে পোকা, ডাক আর নদী, ইস মাকে যদি নিয়ে আসতে পারতাম, দারুণ লাগছে। মা আসবে না, মনস্ত্রী আছে। This is my beast. This is my beast. And Dirang River.
একটা সুন্দর দেখা যাচ্ছে হোটেল, মনাস্ট্রি মনে হচ্ছে দেখে দূর থেকে। হোটেল নেস্ট ইন, বেশ পপুলার মনে হচ্ছে, বিশাল বড়। লোনলি প্লেস, শুধু ক্রিকেটের আওয়াজ, ঝিঝি পোকার ডাক, উইন্ড, বাতাস, গাছ, আর আমার বিচটা গেইন। থ্যাংক ইউ মহিন্দ্রা, থ্যাংক। কটা বাজে? 7:56, আর 4 কিলোমিটার এখান থেকে, দিরাং নদীর পাশ দিয়ে পুরোটা। Natural beauty at its best. Natural beauty and vibe at its best. There is no alternative of this kind of place. Unique. অন্ধকারে না, লাইট নিভিয়ে দিই পুরো, কত ভালো লাগে না লাইটটা। পুরো জঙ্গল আর নদীর এক সাইডে নদী, একদিকে পুরো জঙ্গল, এর মাঝখান দিয়ে যাচ্ছি। এসব জায়গায় না দাঁড়ানো উচিত না, লেপার টেপার থাকতে পারে এসব জায়গায়। Again I'm saying, মানে এনার্জি মিটারটা আমি খুব মিস করি। এনার্জি মিটার না আসলে আনলে পরে কিছু না কিছু মেজার করার সুযোগ পেতাম, পুরো এনার্জি। সীতা জঙ্গল, ভয় লাগে না? একা একা যে কেউ ভয় পেয়ে যাবে, এসব রাস্তায় ভয় পাবে লোক। দু সাইডে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, কোনো লাইট নেই, কিছু নেই, শুধু ঝিঝি পোকার। ऑफ रोड नहीं क्या तो प्रॉब्लम হচ্ছে हल्का नो मेरे पास ये देखो जाने अभी आगे जाएगा, हमसे नहीं हो पाएगा द फर्स्ट। यस आई कैन गो फर्स्ट because this vehicle can take me to the places where no other vehicle can go, most other vehicle can't go. Sharp right. Sharp right মানে নিতে হবে ডান দিকে। লেখা আছে তাশি ডেলে। Continue for 800 meters. দুটো হেয়ার পিন বেন্ট হয়ে গেল পরপর, বাপরে পুরো 180 ডিগ্রি টার্ন। নদী এইবারে চলে এলাম, নদীটা ক্রস করে ব্রিজটা পার করলাম। নদী রাস্তা মনে হয় না, না রাস্তার অস্তিত্ব নেই, শুনছি ভয় পাবে সব জায়গায়। রাস্তার অবস্থা অন্ধকার, জঙ্গল পুরো। আমার অফরোড গাড়ি আছে, আদারওয়াইজ তো আমার পক্ষে সম্ভব ছিল না এত দূর এইভাবে আসা, এতটা ইন্টেরিয়ারে ঢোকা, কোনোভাবেই আমি সাহস করতে পারতাম না। থ্যাংক ইউ থার্ড, থ্যাংক ইউ বিস্ট, থ্যাংক ইউ মহিন্দ্রা।
very proud owner. This guy very much capable machine. পুরো অফরোড পুরো অফরোড 450 মিটার এখান থেকে আরো লাইটের আলোতে না আসলে বোঝা যাচ্ছে না, ফ্লাশ আউট হয়ে যাচ্ছে বেশি লাইটের জন্য। ক্যামেরার থেকে সেটা দেখা যাচ্ছে। ফার্স্ট টাইম যাচ্ছি, ভয়টা হচ্ছে ওখানে গিয়ে যে দেখি কিছু নেই কি হবে। গাড়ির চাকার চাক তো আছে, এটাই ভরসা। গাড়ি ভালোই ধোয়াতে হবে, কালকে মনে হচ্ছে ধোয়াতে হবে কোথাও গিয়ে। আমার ভয়টা হচ্ছে ওখানে গিয়ে এমন এতটা ইন্টেরিয়ারে, ওখানে গিয়ে যদি দেখি কোনো হোমস্টে নেই, কারণ এখানে তো কিছু দেখা যাচ্ছে না। ইলেকট্রিক পোস্ট কি আছে লাইটটা গিয়ে দেখি, না এতে ইলেকট্রিকের লাইন গেছে। আর যাক ভাই, ওই তো বাড়ি দেখা যাচ্ছে। যাক বাবা, বাঁচলাম। এগুলো কি? এগুলো সব গরু। যাক লোকজন থাকে তাদের ভয় নেই। ইন্টেরিয়ারগুলো যে প্রপার্টি লোকেশন দেখলাম আর যে ছবিগুলো ফটোগুলো দেখলাম দুর্দান্ত। In 300 meters, your destination will be on the right. বিশাল প্রপার্টি, অনেক গাড়ি দেখা যাচ্ছে। প্রপার্টি আছে, খুব সুন্দর। একটা রাখবো, গাড়ি রাখতে ঘুরিয়ে রাখবো আমি। Your destination is on the right. तो गाड़ी पार्क किधर रखना है? कहाँ है आप लोग को पता है? मेरी इधर इधर ही है। ये हमें है ना हाँ। आगे ये वो हमें कोकोमोन है ना ये? हाँ? कोकोमोन है ना? हाँ ये एकोमोन यही है। हाँ हाँ हाँ। तो अब वो आगे से दुकान में पूछे ना। अच्छा अच्छा, वो दुकान लोग में। बता देगा कहाँ पार्क करना है। ओके। ये दुकान का आसपास में होगा। अच्छा अच्छा, आगे तो दिख रहा है ना गाड़ी, उसके आसपास में होगा। ओके ओके, ठीक है ठीक है, थैंक यू। दुकान सो माहौल बन रहा है, दे आर प्रिपेयरिंग द बॉनफायर फॉर मी। बॉनफायर चलेगा वहाँ पे एंड आई विल एंजॉय। सो these are my beast is parked and I am staying in hotel Accommon stay. It's beautiful homestay kind of. Rooms are very beautiful, well maintained and there are good facilities. This is my room number 105. Wow. And sun view, morning view is available. This is the bathroom, nice and clean. This is my room and this is morning view. The hill can be viewed from here. This is my room. Yes. Just lay down in the middle of the night, look up to the sky. Tennessee sky. Johnny boy, you built a house of The cloud and smog.
That is not smoke. Okay, that is cloud. Yeah, in cloud in Dirang Valley, Sangti Valley, beside Dirang River.